ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা মানুষ, তারপর তারপর পেটের তাগিদে ইতিউতি ঘোরা, জীবন দর্শন, জীবনকে দেখা, জীবনকে বেঁচে থাকার জন্য এক অন্য যুদ্ধ। সে যুদ্ধ বহু বহু রকমের। এই সময় এসে দাঁড়িয়ে এরকম যুদ্ধ করা প্রচুর মানুষকে আমরা খুঁজে পাই, এখনো পাবো, যারা সত্যি শুধুমাত্র একই বসনে চলে এসেছিলেন এপার বাংলা। এপার বাংলার কোলে তাদের আশ্রয় হয়েছিল বটে, কিন্তু খাবেন কি, থাকবেন কোথায়, জীবন ধারণ কিভাবে হবে, শিক্ষা সংস্কৃতি এগুলো তো আরো অনেক পরের ব্যাপার। এরকম ভাবে একজন কিশোর যখন ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এলো, তখন ঠিক সেই একই ব্যাপার, খালি পা, মলিন বসন, চোখে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে জড়িয়ে থাকা, বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের কাজ, গ্রাসচ্ছাদনের জন্য বিভিন্ন রকমের কাজ, পড়াশোনা শিক্ষা সেটা তো আরো অনেকটা পরের প্রশ্ন। কিন্তু এই যে এত মানুষ এইভাবে যে এগিয়ে এসেছেন, এইভাবে যে চলে এসেছেন, তারা তো সবাই কেউ বিস্তৃত হননি এবং তারা কেউ হারিয়েও যাননি। কেন জানেন তো? কারণ হচ্ছে এপার বাংলাতেও তো তাদের ভালোবাসার কোল পাতা রয়েছে, তাই কেউ না কেউ হাত ধরেছেন। মানুষের যা ধর্ম, হাত ধরা। তাই এপার বাংলায় আসার পর শেষ পর্যন্ত জীবন ধারণের জন্য সেই বালকটি পেয়ে গেল তার মামাকে। মামা হাত ধরলেন, শুরু হলো জীবন যুদ্ধের নতুন অধ্যায়, নতুন পর্ব। আর সেই থেকেই সেই পর্বের সূত্রতায় বর্তমান সময়ের সাথে জীবন যান। এই পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল, এই পর্যন্ত এরকম গল্প অনেকেরই জীবনে আছে, ব্যাপারটা ঠিক। কিন্তু এই গল্পগুলো, এই ভাবনাগুলো যদি লেখার আঁচড়ে, কলমের আঁচড়ে চলে আসে, শেষ পর্যন্ত তা যদি বইয়ের মলাকের মাঝখানে থেকে যায়, তাহলে সাধারণ পাঠকের কাছে তা তো মনোগ্রাহী হয়ে ওঠে বটেই। এইরকম একজন মানুষের সাথে আজকে আমরা কথা বলবো। আমি পূর্ব পরিচয়ের যে সূত্রটা দিলাম, সেটা শুধুমাত্র ইতিহাসের হাত ধরে পরিচয়ের সূত্রটা দেওয়ার জন্যই, এবং বলার উদ্দেশ্য বা সাহসটা পেলাম এই কারণে, তিনি এটা বলতেও কিন্তু কখনো দ্বিধাবোধ করেননি, শঙ্কিত হননি, সংকুচিত হননি, এবং কখনো ভাবেননি পূর্ব ইতিহাসকে ভুলে যাওয়াটা দরকার। বরং পূর্ব ইতিহাসের হাত ধরে তিনি বর্তমান সময়ের ইতিহাসকে নিয়ে, বর্তমান সময়কে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তার অনেক বই, অনেক ভালো লাগা, অনেক গল্পলেখা এবং অনেক পাঠক প্রিয়তা। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক সুভাষ রায়। নমস্কার সুভাষ রায়। আমাদের নমস্কার। ওপার বাংলার কিছু ছিন্নমূলের ইতিহাসের কথা বলতে হলো, এবং সে বলতে হওয়ার সূত্রতায় মনে পড়ে যাচ্ছিল সেই সমস্ত মানুষজনের কথা, যে যারা সত্যি এই জীবন ইতিহাসের বা জীবন যুদ্ধের অনেক অনেক সময়ের সাক্ষী, অনেক ভাবনা, অনেক সংস্কৃতির সাক্ষী। ওপার বাংলা আপনি ঠিক সেই রকমই একজন মানুষ, ফলত সেটা একটু বলার আমি লোকটা সামলাতে পারলাম না। কিন্তু শেষ পর্যন্ত লেখালেখির হাত ধরা, লেখালেখিটা শুরু হলো কিভাবে? অনেকটাই আপনি বলেছেন আমার পূর্ব ইতিহাস। তো কিভাবে শুরু হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চিন্তা করলে পরে আমার তো 40-45 বছর আগে ফিরে যেতে হবে। সেটা আমার একটা ছোটবেলার থেকেই একটা নেশা ছিল আর কি। যখন একদম আমি স্কুলের পড়াশোনা করতাম, তো সেই সময়ে লেখালেখি, কিন্তু ভাবিনি যে আমি লিখব, লেখার পরে এই জায়গায় পৌঁছবো এবং আপনাদের মতো মানুষজনের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে। তো বলতে আমার দ্বিধা নেই। আপনি একটু আগে বললেন আমি মামাবাবুকে পেয়েছিলাম। অবশ্যই তিনি না পেলে হয়তো আমি কলকাতার মাটিতে আসতে পারতাম না, জীবনটাই অন্যরকম হয়ে যেত, বা কি হতো সেটা আমারও জানা নেই। কিন্তু অনিশ্চিত জীবন। আর এই লেখালেখিটা এলো ঠিক ওই রকম ভাবেই আর কি। ছোটবেলায় লিখলাম, লেখার পরে আর ছিন্নমূল অবস্থায় এসে আমি জন্মেছি তো এপার বাংলায়,
কিন্তু আমার পিতৃপুরুষরা তারা তো উপর বাংলার থেকে এসছে, তারা ছিন্নমূল মানে ওই এক বস্ত্রেই আসা। সেই এক বস্ত্রে এসে তারপরে তাদের যেমন মাথার চাল নেই, পেটে দেওয়ার মতন খাদ্য নেই, ফেরিয়াওয়ালার জীবনযাপন কখনো কখনো হকারি করা, এগুলো করে দিয়ে তারা তাদের মতো এগিয়েছে। তারপরে একটা সময়ের পরে আমার জন্ম। প্রত্যেক বাবা মা যেমন নাকি মানুষ করতে চায় তার সন্তানদের, আমার বাবা মাও তাই চেষ্টা করেছে সেইভাবেই। কিন্তু ধরুন এটা তো একটা প্রাথমিক শৈশবতার কথা। হ্যাঁ, আমি সাহিত্য দর্শনের ক্ষেত্রে বলছি, লেখালেখি সেটা হয়তো কিছু বিক্ষিপ্ত লিখলেন, আলাদা প্রশ্ন, কিন্তু আপনার নিজস্ব ক্ষেত্রে অন্তত 10টার ওপর বই, 12-14টার ওপর বই, আরো বই মানে প্রকাশ হতে যাচ্ছে। এই যে বই, এই যে ভাবনা, এবং অধিকাংশই সেখানে উপন্যাস, গল্প, এই গল্প উপন্যাসের সাথে কি নিজের জীবন চরিত, নিজের দেখা জীবন চরিতের কিছু মিল পান? কিছু নয়, কিছু নয়। আমি যদি বলি যে দেখুন, ওই জীবনটা যেরকম ঘুরে বেরিয়ে কেটেছে, এবং শুধু আমি তখন এই পশ্চিমবাংলার মধ্যেই ছিলাম না, ওই অন্যের সন্ধানে তো সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে। আর আমি বিশ্বাস করি যে কোনো ধরনের সৃষ্টি, সাহিত্য সৃষ্টি আমার মনে হয় একেবারে কল্পনার উপরে বেশ করে হয় না। তা ওই নিজস্ব জীবনের অভিজ্ঞতা, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলতে পারি। মানে আপনি বলছেন বাস্তবের সাথে কিছুটা মিশেলটাকে জুড়ে। হ্যাঁ, কিছুটা লেখার ভেতরে যেটা দেখা যাচ্ছে যে আপনি প্রথমত হচ্ছে নামকরণ, শূন্যবিতান, নাগরদোলা, 75-এ পার্বণ, প্রদাহ, উপলব্ধি, শব্দ, প্রত্যেকটার ভেতরেই কিন্তু প্রথমে আপনি কিন্তু একটা কৌতূহলের দিকেই যাচ্ছেন। এবং খুব সরাসরি আমি আপনাকে বলছি, বইয়ের প্রচ্ছদ দেখে কিন্তু আপনার বইয়ের ভেতরে অন্তর্মহলে কি আছে এটা কিন্তু বোঝার উপায় নেই। বরং নামকরণের সূত্রতায় থেকে বুঝতে পারা যাচ্ছে যে তিনি কিভাবে এগোতে চাইছেন। আমি প্রচ্ছদের কোনো শিল্পীকেই কিন্তু আমি একেবারেই অন্য দৃষ্টিভঙ্গিতে বলতে চাইছি না। এইখানে কিন্তু একটা বিশেষত্ব, যে যেখানে লেখক প্রথমেই পাঠকের কে একটা চুম্বকে আকর্ষণ তৈরি করতে পারছেন। কিভাবে একটা চমক করে? এখন এই যে নামকরণের মধ্যে বলছেন, তো যেই লেখা তো একটা লিখতে শুরু করলাম, তারপরে সেটা একটা সময় শেষ করতেই হয়। একটা সময় শেষ করার পরে তখন আবার নতুনভাবে যে চিন্তাভাবনাগুলো আসার পরে দেখা গেল যে আমি কোন জায়গায় শেষ করলাম। চলার পরে কি জিনিস বা কি দেখেছি যেগুলো নাকি আমাকে ভাবায়, এবং আমার ভাবনাটা সত্যিকারের লেখনীর মধ্যে দিয়ে আমি মানুষের কাছে সেই ভাবনাটা পৌঁছে দিতে পারবো কিনা। এবং যখন এটা হয় তখন পরের আবার হয়তো ওই একটা প্লট এসে গেল। দেখবেন আমার প্রত্যেকটা লেখাতেই আপনি বাস্তবের ছোঁয়া পাবেন, যে বাস্তবের ছোঁয়া ছাড়া আমার লেখায় আসে না। কিন্তু আপনি এটা যেটা বললেন না, যে এই যে ভাবনা, কেমন, তো আপনার ভাবনাটা তো আপনার নিজের, সেই ভাবনাটা কেন পাঠকের কাছে পৌঁছে দেওয়ার তাগিদটা আপনি মনে করছেন? হ্যাঁ, এই যে তাগিদটা পৌঁছে দেওয়াটা মনে হলো যে আমি এই সমাজের জন্য কি করতে পারি, কতটুকু করতে পারি, আমার পক্ষে কি করা সম্ভব। তো এখন যদি আপনি বলেন ঈশ্বরের দান, তাহলে ঈশ্বরের দান। লিখতে লিখতে কখনো এই লেখার ছলে লিখতে বিভিন্ন মানুষের সঙ্গে যখন পরিচয় হলো, সবাই আমাকে উৎসাহ দিয়েছে, এগিয়ে যেতে বলেছে, লেখাটা থামিও না বলেছে। তার মানে আমার তখন মনে হলো যে না, ঠিক আছে, লেখাটা দেখি লিখে যাওয়া যায় কিনা। এক হচ্ছে লেখাটা দেখি লিখে যাওয়া যায় কিনা, এটা একটা অধ্যায়, এটা একটা প্রাথমিক অধ্যায়। কিন্তু তারপর যখন লিখতে যখন অনেক বই হলো, তখন কিন্তু লেখাটা যায় কিনা এই কথাটা বোধহয় আর সাজে না, কিন্তু একটা দায়বদ্ধতা ওই তখন সেইটা বললাম যে লেখা যায় কিনা, লিখতে গেলাম, তারপরে বই হলো। তা প্রথম বই যখন নাকি প্রকাশিত হলো দুমলাটের মধ্যে, তো তার তো একটা আলাদা রকম আনন্দ থাকেই। এবং যারা, আমি জানি না, হয়তো যারা আরো বড় বড় রয়েছেন, যারা নাকি জন্মসূত্রেই হয়তো বিশেষ কিছু নিয়ে জন্মেছেন, আমাদের মতন লোকজন তো তেমন হয়নি। আমাদের মতন লোকজন কি হচ্ছে, জীবনের অভিজ্ঞতা থেকে দুমলাটের মাঝখানে কিছু হয় কেন, হাতে লিখতে এই ব্যাপারগুলো এলো। তো ওই যে লেখা যায় কিনা যখন দেখলাম, তখন আমি ভাবলাম লেখা যায়।
লেখা যায় কেন? ওই বিভিন্ন মানুষজনের উৎসাহের পরে মনে হলো আচ্ছা এইবারে কেন এলাম, তখন মনে হলো যে আমার দেয়ার কি আছে, দেয়ার তো নাই, এটা দিয়ে সমাজের জন্য কিছু করা যায় মানে কিনা। দুটো ব্যাপার আপনি সরাসরি বললেন যে সমাজকে কিছু দেওয়ার জন্য সোশ্যাল রেসপন্সিবিলিটি, আর তাহলে দেওয়া যায় বা আমি লিখতে পারি। আসলে এই যে ভাবনা, এই ভাবনা সংস্কৃতিটাই কিন্তু আসল জিনিস। দেওয়া যায়। একজন লেখক যখন ভাবেন যে তিনি তার মতন করে কাজটা করছেন, তার প্রথম লেখা বা তার প্রথম বই বা তার নিজস্ব সৃষ্টিশীলতার যে অক্ষর বৃত্ত, সেটা তার নিজের ভাবনা। কিন্তু সে নিজের ভাবনা যখন মুদ্রিত আকাশে যখন আসছে, মুদ্রিত ভাবে যখন আসছে এবং সেটা যখন পাঠকপ্রিয়তা পাচ্ছে, লেখক সুভাষবাবু কিন্তু সরাসরি বলছেন সেই পাঠকপ্রিয়তা তাকে একটা অদ্ভুতভাবে তিনি পাঠকপ্রিয়তার জন্য তিনি একটা তাগিদ অনুভব করছেন, এবং সেই তাগিদ অনুভবের সাথে সাথে কিন্তু তার অন্যান্য লেখা আসে। কিন্তু সত্যি সত্যি সেই সমস্ত লেখা কি তিনি তার নিজের মতন করে সেই তাগিদে লিখেছেন, নাকি তার নিজস্ব ভাবনার এক অন্য নির্যাস তার ভিতরে আছে? এইটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটু বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক সুভাষ রায়। আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বহু ক্ষেত্রে বহু বিশিষ্ট মানুষজনেরা আমাদের এই অনুষ্ঠানে তাদের কথা বলেছেন। আমরাও খুব সমৃদ্ধ বোধ করেছি। খুব স্বাভাবিকভাবে সুভাষদার সাথে আড্ডা দিতে আমাদের এই সম্পৃক্ততা বোধও কিন্তু চলে আসছে। সুভাষদা, যেটা বিরতির আগে কথা হচ্ছিল, দেখুন অনেক সময় যেটা হয় কি, যে জীবনের অভিজ্ঞতা, জীবনের যে সূত্রতা, এই সমস্ত কিছু করতে করতে, সেই সমস্ত ভাবনা নিয়ে লিখতে একটা সময় এই অভিজ্ঞতার বদল ঘটে। বয়স বদলছে, সময় বদলাচ্ছে, অভিজ্ঞতাও বদলাচ্ছে। লেখার ভেতরে এর প্রভাব কিভাবে পড়ছে? এই লেখার ভেতরে প্রভাব পড়াটা আমার চিন্তাধারায় স্বাভাবিক, কারণ আমি যা দেখছি সময় বদলাচ্ছে। আপনি বললেন সময়টা যখন বদলায় তখন মানুষের চরিত্র বদলে যায়, সামাজিক পরিবেশটা বদলে যায়। তো আমি যেইভাবে শুরু করেছি জীবন, আজকে ধরুন এই বয়সে এসে অনেক চড়াই উতরাইয়ের পরে যেই জায়গাটা আমি প্রত্যক্ষ করছি, তো সেটা তো লেখার মধ্যে আসাটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার ভেতরেও নিজের ভেতরের যে দর্শন, নিজের ভেতরের যে উপলব্ধি বোধ, সেটা কি আমূল বদলে গেছে? না, আমূল বদলে গেছে কি বলা যাবে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো বলাই যায় যে আমূল বদলে গেছে। আমূল বদলে না গেলে পরে পারিপার্শ্বিক ব্যাপারগুলোকে আমরা তো একইভাবে দেখতে পারতাম, সেই প্রথম থেকে আজ পর্যন্ত সেটা তো হচ্ছে না। তার মানে আপনি যেটা বলছেন ওই দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, হ্যাঁ তাই তো? হ্যাঁ। এই দৃষ্টি, যে কোনো সৃজনশীল মানুষের দৃষ্টিভঙ্গিটাই আসল। সেই দৃষ্টিভঙ্গিটাতে তার একটা অন্তর্দৃষ্টি থাকে। একদম। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি কিন্তু মানুষের মনের অন্তর্মহলে এবং অন্দরমহলে ঢুকতে পারেন। একদম একদম, এটা ঠিক বলেছেন। কারণ ওই আমার অন্তর্দৃষ্টি আমাকে যদি সেই তাগিদটা না দেয়, তাইলে আমি লিখবো কি করে? এবং তাইলে পাঠক আমাকে খুঁজবে কেন? পাঠক যখন আপনাকে খুঁজছে, পাঠক খোঁজার কথা যাতে এলো, পাঠক খুঁজলে কিন্তু লেখকের দুটো ব্যাপার হয়। এক লেখক পালিয়ে বেড়ান, আর এক লেখক হতে পারেন যে তিনি এই পালিয়ে বেড়ানো থেকে বিরতি নিয়ে তিনি আবার নতুন করে আরো নতুন কিছু লিখতে চান, আরো নতুন করে ভাবনা করতে চান। কিন্তু আপনি একটা নির্দিষ্ট বিরতির মাধ্যম দিয়ে লেখেন। বই যদিও আপনার প্রচুর এবং তার অবস্থানও খুব অত্যন্ত ভালো পাঠকের কাছে। তো এই যে পাঠকের প্রতি যে দায়বদ্ধতা, মনে কি হয় যে আপনি একটু হলেও পেরেছেন, নাকি একদমই কিচ্ছু পারলেন না? এখন যদি আপনি প্রচারের দিক দিয়ে বলেন, তাহলে তো আমি বলবো হয়তো প্রচারের দিকে আমি অনেক এগিয়ে যেতে পারিনি। কিন্তু সেটা যে আমাকে খুব ভাবায় তা নয়। কেন নয়? না, কেন নয়, যে আমি শুরুটাই করতে হয়ে গেছে একটু দেরি। শুরুটাই করতে হয়ে গেছে, কথাই আছে, বেটার লেট দ্যান নেভার। আচ্ছা, সেটা আছে, যে তবুও সময় তো একটা বড় ব্যাপার। আপনি আজ থেকে আমি যদি দেখা যায় যে আমার প্রথম যে লেখাটি
আপনি দেখবেন একবার যে বহমান নৈশব্দ আকারে এখন যেটা কবিতার বই, এটা তো আমার শুরুতে বহমান নৈশব্দ ছিল না, ডাক দিয়ে যায় একটা পার্ট, ওটার দুটো সিরিজ আছে, একই মলাটে তারপরে হলো আমার বাদেশার বলে হ্যাঁ এটার সঙ্গে ওটাকে জুড়ে দাও। এইবারে সেই যে জুড়ে দেওয়া, তা সেই সময়ে যে আমার দৌড়টা শুরু হয়েছিল, আমি যদি কন্টিনিউ করতে পারতাম কি হতো জানি না, তাইলে সেটা যখন পারলাম না, তখন প্রচারের ব্যাপারটার প্রতি যদি দৌড়ানোর ব্যাপার থাকতো তাহলে তখন থেকেই শুরু করতাম, সব কিছু বাদ দাও। কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে, অনেকে আমাকে বলেছেন, অনেকে বলেছেন, ধরুন আমার বিশিষ্ট লোকজন যাদের আমি হয়তো আমার কোনো কোনো চরিত্র তো এসছে, তারা আমাদের বলেছিলেন, বলার পরও লাস্ট পর্যন্ত একটা কি জানেন, যে দেখি যে ওই আমাদের মতন নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা আছেন, বেঁচে থাকাটাই মনে হয় সবচেয়ে বড় জিনিস। বেঁচে থাকার যদি রাস্তা খুঁজে না পাওয়া যায়, তাইলে বাদবাকি কিছু নিয়ে এগোনো একটু মুশকিল হয়ে যায়। তবে ব্যতিক্রম আছে নাকি? ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু সেই ব্যতিক্রম যারা থাকে তারা ব্যতিক্রমের মধ্যেও ব্যতিক্রমী, সবাই তো আর সেটা পারে না, আমি পারিনি। হ্যাঁ, তা এখন মনে হচ্ছে যে সেই সময়ে পারিনি, এখন যখন পারছি, এরপরে যদি দেখা যায় পাঠকের কাছে পৌঁছবার চেষ্টা আমি না করলে পাঠক যদি আমাকে খুঁজে নিতে চায়, তখন যতটুকু পারি দেবো। প্রচার এবং প্রসার এই দুটো শব্দ না খুব হাত ধরাধরি করে চলে, কেমন? এখন আপনার এই কথাগুলোর ভেতরে আপনি বলেন আমি অনেক দেরিতে শুরু করেছি, এখন কবে শুরু করলে শুরুটা শুরু হয়, এর কি কোনো নির্দিষ্ট স্কুল আছে নাকি? নেই তো না, এখন স্কুল নেই বলা যাবে কি করে, কারণ আমি শুরুটা তো করেছিলাম 45 বছর আগে। না, আমি তা বলছি না, যে কোনো লেখালেখির সূত্রতা এই বয়সে এই সময় এই ক্ষণে শুরু করাটা উচিত। যেরকম ক্লাস 1 এর পরে ক্লাস 2 তে উঠতে হয়, 2 এর পরে তো 10 এ ওঠা যায় না, 2 এর পরে 3 এ উঠতে হয়, এইভাবে সিস্টেমে আসতে হয়। কিন্তু যে কোনো সৃজনশীলতা তো কোনো নির্দিষ্ট মানে সিস্টেমে চলে না। হ্যাঁ, এখন এই যে এই সময়ে এসে আমার মনে হচ্ছে যদি, এবং আপনাকে এই মুহূর্তে উদাহরণ দিচ্ছি, আমাদের বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় মানে সাহিত্যিক, যিনি আমাদের কাছে অত্যন্ত প্রণম্য, তিনি একেবারে মধ্যবয়সে লেখালেখি শুরু করেছিলেন, আশাপূর্ণা দেবী, যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, কেমন? প্রথাগত শিক্ষা তার ছিল না। অতএব সেক্ষেত্রে আমরা হতাশ হব কেন? যেটা আপনি বলছেন যে জীবন বহমানতার সূত্রে কিন্তু আপনি সময় বহমান, আপনার বইয়ের নামও বহমান নৈশব্দ, তো সেখানে তো আপনাকে বহমান থাকতেই হবে, যাবেন কোথায়? না, সেই জন্যই তো বললাম যে বহমান জীবন এবং ওই যে নৈশব্দের মধ্যে দিয়ে বহমান জীবন, তার মানে কি, ওটা যদি শব্দ করে যদি এগোতে পারতাম, তাইলে তো নৈশব্দের মধ্যে ঢুকতাম না, তাইলে সময়টা তো স্প্যানটা অনেক বড় হয়ে যেত। সেটা যখন হয়নি, তখন মনে হয় যে হয়তো যেই সময়ে শুরু হয়েছিল সেটা যদি কন্টিনিউ করা যেত, তাইলে হয়তো অন্যরকম হতে পারতো। তবে হ্যাঁ, একটা জিনিস আপনি যেটা বলেছেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওই কোনো সৃষ্টি সাহিত্য তার নির্দিষ্ট কোনো হয় না, তার তো কোনো ব্যাকরণ হয় না, ব্যাকরণ হয় না, লগ্ন হয় না, এবং তাতে করে আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা হয়তো আমার কন্যা, হ্যাঁ, আমার কন্যা মাম্পি স্নিগ্ধা, দেখবেন আমার বইয়ের মধ্যে উনি আমাকে উৎসাহ বার্তা দিয়েছিল, তাতে বলেছিল এই কথাটি, ঠিক আপনি যেটা বললেন এই কথাটি বলেছিল যে বাবা, স্বপ্নের কোনো নির্দিষ্ট সময় হয় না, কেবল সেই তাগিদটা থাকা দরকার। তো সেই তাগিদের বসেই আজকে হয়তো 45 বছর পরে শুরু করে দিয়ে ওই অল্প সময়ের মধ্যে দিয়ে এই যে শুরুটা, জানেন তো, শুরুটা খুব দরকার লাগে। আবার এটাও কিন্তু ঠিক, শুরু করা খুব সহজ, তাকে বহমানতার দিকে এগিয়ে নেওয়াটা বড্ড কঠিন। বহু মানুষই অনেক কিছু ক্ষেত্রভূমিতে, অনেক কিছু কাজের ক্ষেত্রে তারা শুরু হয়তো করেছেন, কিন্তু তাদের বহমানতা নেই, তারা এক মাঝপথে থেমে গেছেন, বাধ্য হয়েছেন, বা কোনো একটা সমস্যা বা কোনো একটা ভাবনা বা কোনো একটা অভিমানও তারা হয়তো বন্ধ করে দিয়েছে। আপনার ক্ষেত্রে আপনি সেটা ব্যতিক্রম। অনেক সময় যেটা হয় যে সমস্ত লেখালেখির ভাবনা, যেহেতু আপনার লেখার ভিতরে সামগ্রিকভাবে বাস্তবতার চরিত্র বহু রয়েছে, তো অনেক সময় কি এরকম হয় যে গল্প বা কবিতা লেখার ক্ষেত্রে আপনি মূলত গল্পকার হিসেবে আপনার যথেষ্ট জনপ্রিয়তা আছে সুধী পাঠক মনের কাছে, মূলত গল্পকার হিসেবে এই যে পাঠক প্রিয়তার তো সেটাও তো আবার বদল হচ্ছে, আপনি যেরকম বদলাচ্ছেন
সময় বদলাচ্ছে, পাঠপ্রিয়তাও বদলে যাচ্ছে। এই যে প্রতিটা বদলের সাথে প্রত্যেকটা চক্রর যে বদল, এই বদলগুলোর সাথে নিজেকে খাপ খাওয়াতে পারছেন? হ্যাঁ, খাপ খাওয়াতে না পারলে পরে তো লেখা এগিয়ে নিয়ে যাবে না। খাপ তখন আপনি খাওয়াতে খুব ফ্লেক্সিবল। হ্যাঁ, ফ্লেক্সিবল হতেই হবে, না হলে পরে তো এই যে আপনারই কথা এই যে বহমান জীবন, বহমান সময়, বহমানই, আপনি যদি বহমান ধারাকে প্রবাহিত ধারার সঙ্গে যদি বইতে যান, তখন তো আপনাকে ফ্লেক্সিবল হতেই হবে। এবারে যদি এটা না করেন তাহলে তো ওখানে স্টপ। সময়ের সাথে সাথে যেটা হয় যে সেটা হলো এই বহমানতার চরিত্র বদলায়, বয়স বদলায়, ভাবনা বদলায়, নিজের আপনার সমস্ত লেখাগুলোর ভেতরেই একেবারে জীবন কাহিনী। আমি প্রত্যেকটা কাহিনীর ক্ষেত্রে আলাদা করে দর্শকদের কাছে বিশ্লেষণ করবোই না ইচ্ছাকৃতভাবে, তার কারণ এই রহস্যটা থাকাটা খুব জরুরি। এবং যেহেতু এই অনুষ্ঠান সারা পৃথিবীময় মানুষ দেখেন, যে বাংলাদেশে প্রচুর মানুষজন দেখছেন, একটা কথা থাকে যে একজন মানুষ তিনি যখন লিখছেন, তিনি যখন যে কোনো সৃজনশীলতা বা সৃষ্টিশীলতার ভেতরে যখন আছেন, তখন তার কিন্তু শুধুমাত্র একক বৈশিষ্ট্য বা একক ভাবনা কিন্তু নয়, তার পাশাপাশি তার যে পরিজন, তার যে প্রিয় মানুষ, কাছের মানুষ, ধরুন আপনার ক্ষেত্রে কন্যা, আপনার স্ত্রী বা আপনার বৌমা ইত্যাদি যারা আছেন, তাদের ভূমিকাটাও কিন্তু অনস্বীকার্য। প্রিয় দর্শক, এই যে তারা খুব নেপথ্যের মানুষ, তারা হয়তো কেউ লিখেন না, তারা কেউ লিখছেনও না, কিন্তু একজন লেখকের সাথে তাদের সামগ্রিকতার একটা আত্মিক বন্ধন, রক্তের টান অথবা আত্মিক বন্ধন, ভালোবাসার, স্নেহের, শ্রদ্ধার সম্পর্ক, তারা অনেকভাবে কিন্তু যে কোনো সৃজনশীল মানুষ বা লেখককে আশ্বস্ত করেন, হোক না আরো নতুনভাবে হবে, আরেকটু চেষ্টা হোক না, আরো নতুন করে নতুন কিছু লেখা যাবে। তারা সবসময় ইতিবাচক কথা বলেন। তো স্বাভাবিকভাবে সৌজন্যের ক্ষেত্রেও তো তিনি ব্যতিক্রম নন। আমরা একটু তাদের কথা শুনে নেব, তারপর আবার আমরা সৌজন্য কথা আসবো। নমস্কার, আমি বলছি অনুপ কুমার রায়। আমার দাদা হচ্ছে সুভাষ রায়। দাদার জন্যই এত দূর আসা আমাদের। আর দাদার হচ্ছে অমায়িক, তোমার হচ্ছে অনেক কষ্ট এই সংসারের জীবনে, সেই জায়গা থেকে দাদা এই জায়গায় পৌঁছেছে, তার জন্য আমরা গর্বিত। দাদাকে বলেছি তুমি তোমার কাজ করে যাও, আমরা আছি, তুমি আরো উঁচু জায়গায় পৌঁছাও। তোমার হচ্ছে দাদা হচ্ছে সংসারের জন্য অনেক কিছু করেছে, যাওয়ার পরে দাদাকে বলেছি তুমি তোমার মতন এগিয়ে যাও, আমরা তোমার পিছনে আছি। আর সংসার তো অনেক বছর করেছো, আর সংসার তোমার হচ্ছে এখন নিয়ে ভাবতে হবে না, আমরা সবাই আছি, এই দিকটা আমরা দেখাশোনা করব। তুমি তোমার লেখালেখি একটা সময় ছোটবেলায় করেছো, সময় সুযোগে পয়সা কড়ির অভাবের জন্য করতে পারোনি, এখন আমরা একটা জায়গায় পৌঁছেছি যে ঠিক আছে, পিছন থেকে আর টান নেই, তুমি তোমার দিকে এগিয়ে যাও, আমরা পিছন থেকে সাপোর্ট দেবো। নমস্কার, আমি স্নিগ্ধা রায়। আমার বাবা শ্রী সুভাষ রায়। উনি লেখক হিসেবে যেটুকুনি আজকে এগিয়ে গেছেন তাতে আমি খুবই গর্বিত। বর্তমান সাংস্কৃতিক পরিবেশ আমাদের আশেপাশে যেরকম দেখতে পাচ্ছি, তাতে বাবার এই এগিয়ে যাওয়াটা বা লোকে বাবাকে জানছে কিছু লোক, এটা দেখতে পেয়ে বা জানতে পেরে, সামনে অনুভব করে খুবই খুশি মনে হচ্ছে নিজেকে। আর নিজেকে বাবার নামে চিনতে পারছি বলে যে জানছে আমাকে কেউ, তাতে আমি গর্বিত আরো বেশি পরিমাণে। আর ছোটবেলা থেকেই দেখেছি খুব কষ্ট করেই বাবা আমাদের যেভাবে মানুষ করেছে, খুব কষ্ট করেই মানুষ হয়েছি। তখন লিখতেন, কিন্তু এই পরিবেশটা বা এই পরিস্থিতি পাননি যে তার লেখাটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন তার জন্য। কিন্তু এখন এসে বাবা করতে পারছেন, সেই জন্য আমার পক্ষ থেকে যেটুকুনি বাবাকে উৎসাহ দেওয়া প্রয়োজন বা দরকার সেটুকুনি আমি দিয়েছি। আর ভবিষ্যতেও এর থেকেও এগিয়ে যান বাবা, তাই চাই। আর আমরা পাশে সবসময় থাকবো, সবাই থাকবো। আর আরো মানুষে বাবাকে চিনুক, জানুক, বাবার সম্মান আরো বাড়ুক, এটাই করবো। আমার কি বলবো, আশা রইল। নমস্কার, আমি সৌরভ চক্রবর্তী। শ্রী সুভাষ রায় আমার শ্বশুরমশাই হন, আমি বাবু বলে ডাকি। তো আমি ওনার প্রত্যেকটা বই পড়েছি এবং ওনার লেখা পড়তে আমার খুব ভালো লাগে। ওনার লেখার মাধ্যমে দৈনন্দিন সমাজ জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের যেই ছোঁয়াটা যেরকম সাবলীলভাবে উনি তুলে ধরেন ওনার লেখনীতে, সেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এবং ওনার ব্যবহারে যেরকম আন্তরিকতা রয়েছে, লেখনীর মধ্যেও সেই জিনিস প্রকাশ পায়। আমরা আশা করব যে উনি আরও এগিয়ে যান এই লেখনীর মাধ্যমে।
আমি এইটুকু বুঝতে পারি যে এই লেখার এই জিনিসটা ওনার আসলে একটা নেশার পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। আমি চাইবো যে উনি ওনার লেখনের মাধ্যমে মনের যত রকম ইচ্ছা ব্যক্ত করতে পারেননি বা ছোটবেলায় যেগুলো উনি ফুলফিল করতে পারেননি সেগুলো আস্তে আস্তে সমস্ত কিছুই ফুলফিল করবেন এবং মন খুলে লিখতে পারবেন। লিখে যেই আনন্দটা পান সেটাই উনি ভালো মতন চালিয়ে যান, এইটুকুই আশা রাখবো। আর আমার ভালো লাগবে যে এই চ্যানেলের মাধ্যমে বা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আরও বেশি পাঠক ওনার এই লেখার পাঠ করতে পারেন বা পাঠ করার মতন জায়গায় পৌঁছান এবং সেটা পড়ে যদি তাদের ভালো লাগে সেটা আমাদেরও খুব ভালো লাগে। নমস্কার। আজকে আমার খুব মানে কি বলবো, তৃপ্তির দিন, খুব আনন্দের দিন। আমার স্বামী যে এই জায়গায় পৌঁছতে পারবে আমি কখনো ভাবতেই পারিনি। অনেক টানাটানি, অনেক অভাবের মধ্যে উনি ওনার লেখাটা চালিয়ে গেছেন। সেই লেখা পড়ে যখন পাঠকরা ওনাকে ভালো বলে, আমারও মানে খুব ভালো লাগে, খুব গর্বে বুকটা ভরে যায়। কি বলবো আর। এখন আমি চাই যে উনি এই লেখাটা চালিয়ে যাক, মানে তাহলে আমার খুব তৃপ্তি হবে। তৃপ্তির সাথে আমি বলতে পারি, মানে আনন্দের সাথে বলতে চাই যে উনি ওনার লেখাটা যেন চালিয়ে যায়, যতদিন পারে লেখাটা চালিয়ে যাক। আর এই আমার পাশে বসে আছে আমার ভাইজি, ছোট ভাইয়ের মেয়ে, আর এটা আমার দেওরের মেয়ে অন্বেষা, আমার ভাইজি হচ্ছে আয়ুষী বসে আছে। আর এই পাশে আমার যা, তুমিও তোমার ফিলিংসটা বলো। ও আমরা সব একসাথে জুড়ে আছি সংসারে আজকে 16-17 বছর ধরে। নমস্কার। নমস্কার, আমি শিউলি রায়। আসলে দাদাভাই অনেক কষ্টের মধ্যে হয়তো লেখালেখি শুরু করেছিল একটা সময়, এখন অনেক ভালো জায়গায় পৌঁছেছে। আমরা চাই আরও দাদাভাই আরও এগিয়ে যাক, আর প্রতিটা মানুষ জানে এই বইগুলো পড়ে এবং আমাদেরকে বলে যে তোমার দাদাভাই লিখেছে। যখন আমাকে ফেসবুকে কেউ কমেন্ট করে যে তোর দাদাভাই লিখেছে, আমি তখন বলতে পারি গর্বের সঙ্গে, হ্যাঁ দাদাভাই লিখেছে। তাই সুভাষবাবুর মতন মানুষজনেরা তার নামের সাথে আমার একটা অদ্ভুত কথা একটু শেষে বলতে ইচ্ছা করছে। তিনি সুভাষিতভাবে বোধহয় পাঠকদের কাছে একটা রায় দেন, নামটা যে সুভাষ রায়, তাই না? আমরা সেই সমস্ত রায় মেনে নিই তার লেখালেখির ভাবনা নিয়ে। সুভাষিত রায় এইটুকু বিষয়টা থাকলে বোধহয় একটু অন্য রকমের একটা ভাবনা ভেতরে থেকে যায়, ব্যাপারটা একটু অম্লমধুর। তাই সুভাষদাকে বলছি, আপনার সেই সুভাষিত রায় আমাদের কাছে অনেক বেশি অনন্য উপায় হয়ে নয়, অনেক ভাবনায় এক অন্য দর্শনের রূপ দেবে। খুব ভালো থাকবেন। নমস্কার। আমি যতটুকু লিখেছি বা লিখতে পেরেছি, আপনারা শুধু পাঠকবৃন্দ আমাকে সহ্য করেছেন, আমাকে যে এই স্পেসটা দিয়েছেন এবং আমি তার থেকে যে উৎসাহ পাচ্ছি, হ্যাঁ, তার জন্য আপনাদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ। আপনারা সেইভাবেই আমাকে আশীর্বাদ করুন, যাতে ভবিষ্যতে আমার চোখে দেখা এই সমাজ, সময়, মানুষকে আমার লেখনীর মধ্যে দিয়ে নিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারি। তাই আরও একবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে অনুরোধ করব সেই সুযোগটা আমাকে দেবেন।